জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। সাধুবাদ জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিগগিরই পূর্ণাঙ্গ রূপরেখা। মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া। 1 জুলাই থেকে 5 আগস্ট সব আটককৃতদের ছেড়ে দেওয়ার ঘোষণা রাষ্ট্রপতির। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি। কারফিউ শেষে ব্যস্ততায় ফিরছে রাজধানী। সড়কে বেড়েছে যান চলাচল। খুলেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ। ছাত্র গণ অভ্যুত্থানের জন্য দেশবাসীকে সমন্বয়কদের অভিনন্দন। সবাইকে শান্ত থাকার আহ্বান, অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয়। এবং বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে বলেও জানানো হয়েছে। বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শেরজিস আলম। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আমরা পুরো বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে আপামর নাগরিক সকলকে নিয়ে যে অভ্যুত্থানটি বাংলাদেশে ঘটিয়েছি, যে ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের পতনটি ঘটিয়েছি, সেটি যেমন সবাই একসাথে করেছি। যদি এটি ওই রকম করে না হয় তাহলে আবার পুরো বাংলাদেশের ছাত্র সমাজ নাগরিক একসাথে রাজপথে নেমে সেটি আবার আদায় করে নিবে। আমাদের পরবর্তী যে পদক্ষেপটি হবে, যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রধান উপদেষ্টা হিসেবে রাখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাকে নিয়ে আমাদের পুরো যে প্যানেলটি সেটি আমরা প্রকাশ করব এবং আমাদের যে পরবর্তী ধাপগুলো, অর্থাৎ আমরা যে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি, একটি জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য পরবর্তী যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সেগুলো নিব। এখন দেশ এখন একনায়কতন্ত্র মুক্ত উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া জানান তিনি। দর্শক আরো জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। বাংলাদেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর বিষয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেলজয়ী। এখন আমরা স্বাধীন, একটি মুক্ত দেশ। আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ দখলকৃত ছিল। একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। 28 জুন 1940 সালে চট্টগ্রামের জন্ম নেয়া কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস একাধারে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে। 2006 সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য।
নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম অর্জন করেন। সেই সঙ্গে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ নিজের ঝুলিতে তোলেন অসংখ্য পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছর প্যারিস অলিম্পিকে ছিলেন বিশেষ অতিথির আসনে। এর আগে 2016 সালে রিওতে অলিম্পিক মশাল বহন করেন তিনি। এছাড়া 2020 সালে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা পান খ্যাতিমান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক গ্রুপে এক ভিডিও বার্তায় ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা দেন তিনি। বাকি সদস্যদের তালিকাও দ্রুত দেয়া হবে বলে জানান এই সমন্বয়ক। চলমান অস্থিরতা নিরসনে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বানও জানান তিনি। সেই সঙ্গে হত্যা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধে ছাত্রদের মাঠে তৎপর থাকারও আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার এবং 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, অর্জিত বিজয় রক্ষা করতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন, তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। নাশকতাকারীদের হাত থেকে সংখ্যালঘু নাগরিকদের নিরাপদে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রয়োজনে পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি। রাজধানীর বড় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই পাহারাদারের ভূমিকা পালন করছে, কিন্তু 56,000 বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁকফুকরে, কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা। কারফিউ না থাকায় সকাল থেকেই চলছে যানবাহন, তবে তা অন্য সময়ের তুলনায় কম। সাধারণ মানুষের দাবি দ্রুত বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে ঘুষ দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে তারা বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সচেতন থাকতে হবে। ইফতেখার রেজা রিপোর্ট। সপ্তাহের অন্যান্য দিনের মতো সড়কে ভিড় না থাকলেও সকাল থেকেই রাজধানীর সড়কে চলাচল করছে বাস, সিএনজি সহ সব ধরনের যানবাহন। তবে এখনও খোলেনি সব বিপণী বিতান। তবে রাজধানীর শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড় সহ কোথাও ট্রাফিক পুলিশের দেখা মেলেনি। তবে নীলক্ষেত আর সায়েন্স ল্যাব মোড়ে যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করছেন শিক্ষার্থীরা। তাদের সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। সকালবেলা আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু চল একটা ভালো কাজ করি,
তো সে বললো কি, পরে বললাম যে চল আজকে আমরা ট্রাফিকের কাজ করি। আমরা টিম আপ করে এই নিউ মার্কেট, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাকে শৃঙ্খলাময় পরিবেশ সৃষ্টি করার জন্য আজকে আমরা নিজেরা ট্রাফিক কাজ করছি। এটা তো অবশ্যই ছাত্রদের ডেডিকেশন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এই দেশ স্বাধীন করছে, স্বাধীনতার পরবর্তী কাজটা হচ্ছে অবশ্যই স্বাধীনতা রক্ষা করা, সেই রক্ষার দায়িত্বটাই পালন করছে ছাত্ররা। সড়কে পরিত্যক্ত পোড়াগাড়ি ও আবর্জনা সরানোর কাজ করছেন শ্রমিকরা। সাধারণ মানুষ বলছেন বিশৃঙ্খলা চান না তারা, চান না কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি। আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ আছে, আশা করি যে জনগণ বুঝবেন যে এটা আমাদের ট্যাক্সের টাকায় তৈরি, এটা যেন ধ্বংস না হয়। এই যে কালকে সারা রাত ধরে অনেক জায়গাতে চুরি ডাকাতি হয়েছে, করছে, ভাঙতেছে, নিতেছে, কিন্তু এগুলো ঠিক না। এগুলো করবো কেন? নতুন সরকারের কাছে প্রত্যাশার কথাও জানান তারা। সবার চাওয়া ঘুষ ও দুর্নীতিমুক্ত হবে দেশ। যারা টাকা চুরি করে পালাই গেছে এদের এনে দেশের মধ্যে বিচার করতে হবে এবং টাকা ফেরত করে আনতে হবে। দেশ ভালো চলে এবং আমরা যাতে ব্যবসা বাণিজ্যভাবে করতে পারি সুষ্ঠুভাবে, এইটাই আমাদের আশা। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কোনো ধরনের অন্যায় যেন না হয় তা নিশ্চিতের দাবিও জানান অনেকে। যত মুসলিম অমুসলিম যারা আছে তারা নিরাপত্তাভাবে এবং স্বাধীনভাবে বাঁচবে, এটাই চাই। এই কারণে আন্দোলন করি না আমরা, কি জন্য করছি, সুষ্ঠুভাবে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে মানুষ চলাচল করে। আমরা নিরীহ পাবলিক নিরীহর মতন থাকতে চাই, শান্তিভাবে সবাইকে মিলে একসাথে আমরা থাকতে চাই। আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সমৃদ্ধির, এমনই প্রত্যাশা সবার। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। এখন আমি অবস্থান করছি জাতীয় সংসদ ভবনে। এখানে যে মানুষের ভিড়, এই মানুষের ভিড় হচ্ছে মানুষের বিজয় উল্লাস। গতকাল আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং দেশত্যাগের মাধ্যমে সাধারণ মানুষের বিজয় হয়েছে, সাধারণ শিক্ষার্থীর বিজয় হয়েছে। তারা এই বিজয় উদযাপন করছে। গতকালও আমরা দেখেছি তারা বিজয় মিছিল নিয়ে রাজধানীর প্রতিটা জায়গায় অবস্থান নিয়েছে। আজকেও রাজধানীতে শান্তি বিরাজ করছে, তবে সাধারণ মানুষ ছুটছে এই স্থাপনাগুলোর দিকে। অধিকাংশ মানুষই এসেছে রাজধানীর এই জাতীয় সংসদ ভবনে, এসেছে গণভবনের দিকে। তারা বিজয় উদযাপন করছে। তারা চাচ্ছে যে দেশ যেভাবে এই ছাত্র সমাজ তাদের রক্তের বিনিময়ে স্বাধীন করলো, আবারও সেই দেশ আবার যে সরকার প্রধান আসবে সে গণতন্ত্রের কথা বলবে, জনগণের কথা বলবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে সাধারণ মানুষের চিন্তায় থাকবে সরকার। তো এই জায়গা থেকে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বেশ কয়েকটা দাবির কথা আমাদেরকে জানিয়েছেন। প্রথম দাবি ছিল তাদের এইটা যে যেসব ভাইদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জন, সেসব ভাইদের যে সুষ্ঠু বিচার, তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করে তাদেরকে এই দেশের মাটিতেই শাস্তি দিতে হবে। পাশাপাশি এই দেশের যে অন্যান্য যে স্থাপনাগুলো আছে সরকারি বা দেশের যে স্থাপনাগুলো আছে সেগুলোর যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে কিন্তু দেশবাসীকে তারা আহ্বান জানিয়েছেন। আসলে প্রত্যেকটা মানুষের মনে যে উচ্ছ্বাস, উৎফুল্লতা, তারা সেটা ভাষায় প্রকাশ করতে না পেরে অনেকে আমাদের সামনে কেঁদেও দিয়েছেন, আমরা দেখেছি। তারা বলছেন যে তাদের বিজয় হয়েছে। আমাদের রাষ্ট্রীয় যত সম্পদ আছে এটা আমাদের সকলকেই রক্ষা করতে হবে, এগুলো ধ্বংস করা যাবে না। এগুলো ধ্বংস করলে আমরা সামনের দিকে আগাতে পারবো না। আমরা যতই আন্দোলন করি, যাই করি, সম্পদ নষ্ট করলে দিন শেষে ওটা আমাদেরই নষ্ট হবে। কারণ যত সম্পদ আছে এটা হলো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি করা, বাট ট্যাক্সের পরে এটা তৈরি করতে অনেকটা সময় লাগবে। 2024 সালে এসে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। আমার দেশের জনগণের কাছে আমার অনুরোধ, এই কথা যেন সত্যি হয় না। কেউ দেশের ক্ষতি করবেন না, সবাই মিলেমিশে একটা সুন্দর দেশ গড়তে চাই। জনগণের জন্য যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন ছাত্র জনতা মিলে যে বিজয়, সে সব কিছু মিলিয়ে আজকে সংসদ ভবনে পুরো কানায় কানায় পূর্ণ সাধারণ মানুষের পদচারণায়। সাধারণ মানুষ ঘুরছেন, সংসদ ভবন ঘুরে দেখছেন। তারা চাইছেন যে এই সরকারি স্থাপনাগুলো, এই রাষ্ট্রীয় স্থাপনাগুলো সাধারণ জনগণের জন্য সবসময় উন্মুক্ত থাকুক, স্বাভাবিক থাকুক জীবন। তো সাধারণ জনগণের চাওয়া এবং কামনা যে সরকার ক্ষমতায় আসবে সে সরকার গণতন্ত্রের কথা বলবে, জনগণের কথা বলবে, যেখানে কোনো দুর্নীতি বা চাঁদাবাজি থাকবে না, কোনো সিন্ডিকেট কাজ করবে না। সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
ময়মনসিংহে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি তথ্য রয়েছে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায়। আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে যানবাহন কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ আমরা দেখেছি বিগত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ময়মনসিংহ শহরে কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি, সেই স্বস্তিটুকু কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা বলছেন যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই যে স্বাধীনতা সেটি আসলে এই উন্নয়নের বাংলাদেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবে, সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন এবং তারা বলছেন যে এই যে চলমান অস্থিরতার কারণে কিন্তু তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে কিন্তু তারা চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে বিগত সময়ের তুলনায় অর্থাৎ আজকে অফিস আদালত খোলার পর শহরের যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু আজকে ময়মনসিংহ প্রেস ক্লাবে দুপুরে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তারা তাদের কর্মে যেন ফিরতে পারেন স্বস্তিতে, সেই লক্ষ্যে কিন্তু নেতাকর্মী যারা আছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা কিন্তু তারা অব্যাহত রাখার কথা কিন্তু তারা জানিয়েছেন এবং এই বাংলাদেশ চিন্তা চেতনার বাংলাদেশ এবং স্বাধীন মত প্রকাশের বাংলাদেশ আগামীতে হবে, সেই প্রত্যাশা কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু রাখছেন এবং বলছেন যে এই উন্নয়নের বাংলাদেশকে আরো একটা তাদের যে অগ্রগতি চিন্তা চেতনা এবং তাদের যে ভূমিকা সেটি তারা কিন্তু পালন করবেন, সেই ছাত্ররা বলছিলেন। কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকে এই বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু আনন্দ মিছিল হয়েছে এবং মানুষের যে একটি স্বস্তি মানুষের মধ্যে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং নতুন যাত্রায় নতুন মাত্রায় দেশ নতুন কিছু হবে সেই সম্ভাবনা কিন্তু সাধারণ মানুষ রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ময়মনসিংহের স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস। দেশে অনির্দিষ্টকালের কারফিউয়ের শেষে সারা দেশে কর্মব্যস্ততায় ফিরেছে মানুষ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি। বরিশালে কিন্তু ধীরে ধীরে আসলে যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়ে উঠছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আজ আসলে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে কারফিউ সেটা আসলে রোধ করার পর থেকে কিন্তু যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো খোলা শুরু করেছে আমরা যেটা দেখেছি। একই সাথে কিন্তু যে গতকাল থেকে আসলে মানুষদের যে গণজোয়ার এবং তারা যে রাস্তায় নেমে এসেছিল শেখ হাসিনার পদত্যাগ এবং পলায়নের খবর শুনে, সেই উচ্ছ্বাস কিন্তু আজও আসলে যে মানুষজন তাদের চোখে মুখে দেখা গেছে, তারা কিন্তু আজও আসলে সড়কে নেমে উচ্ছ্বাস প্রকাশ করছে। একই সাথে কিন্তু সড়কে যান চলাচলও কিন্তু বিগত দিনের চেয়ে বেড়েছে বলেই আমরা দেখেছি। তবে আসলে যে বিষয়টি একটু উদ্বেগের সেটি হচ্ছে গতকাল সন্ধ্যার পর থেকে সারা রাত অবধি কিন্তু বিচ্ছিন্নভাবে বরিশালের বিভিন্ন ভবন অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেই সব অগ্নিসংযোগে কিন্তু একাধিক ব্যক্তি নিহত হওয়া ছাড়াও শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। তবে আমরা স্থানীয় যে সেনাবাহিনীর কমান্ডার আছে, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সকলের সাথে কথা বলেছি। তারা বলেছে যে খুব দ্রুতই আসলে তারা বরিশালের যে সার্বিক পরিস্থিতি সেটি তারা আসলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং তারা কিন্তু সাধারণ যে মানুষজন আছে তাদেরকে আসলে একটু নিরাপত্তার সাথেই চলাচল করার জন্য আহ্বান জানিয়েছে। একই সাথে কেউ যেন উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে সে ব্যাপারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রধান ব্যক্তি তাদেরকে আসলে নির্দেশনা আসলে দিয়েছে। আমরা আসলে আরও যেটা দেখেছি যে আজ কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেখানে কিন্তু তারা দৃঢ় কণ্ঠে যেটি জানিয়েছে যে সকল ছাত্র সমাজ তারা মাঠে থাকবে, বরিশালের যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন প্রতিরোধ করা যায় সে ব্যাপারে কিন্তু তারা আগের মতোই আসলে ভূমিকা পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ।
দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে গেলে কিছুক্ষণ আগে আটক হয় জুনায়েদ আহমেদ পলক। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, বিমানবন্দর থেকে তো জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে, কি তথ্য আছে ব্যাপারে জানাবেন আমাদের? লাবণী, আমি এই মুহূর্তে আছি বিমানবন্দরের বিএপি যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে। কিছুক্ষণ আগে এখানে আইসিটি যে প্রতিমন্ত্রী রয়েছে জুনায়েদ আহমেদ পলক, তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় এখানে উৎসুক জনতা তাকে আটক করে এবং আটক করার পরে আমরা দেখেছি তাকে সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তাকে ভিআইপি যে টার্মিনাল রয়েছে সে টার্মিনালে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে হয়তোবা সেনাবাহিনীর সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাবেন এবং এই নিয়ে যাওয়ার জন্য এখানকার যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসুক জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানগুলো মুখরিত রাখছেন পুরো এয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেটি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনতা দাঁড়িয়ে আছে, তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করার চেষ্টা করছে এবং বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বন্ধ করার জন্য এই পলক ইন্টারনেট বন্ধক সংযোগ করে দিয়েছে। বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা তাদের জন্য দেশের টাকা ফেরাতে পারে নাই, কোনোভাবেই তারা সেগুলো করতে পারে নাই। আমরা দেখছি তারা স্লোগানে পুরো এলাকাটাকে উত্তেজিত করে রেখেছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, অর্থাৎ এয়ারপোর্টের নিরাপত্তা কাজে নিয়োজিত যারা রয়েছে তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্যে, তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না করে। এবং সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছে তাদেরকে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনীরা ওইখানে পলককে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের ভেতরে তাদেরকে রাখা হয়েছে, পলককে রাখা হয়েছে এবং তাকে ধরা হয়েছে। একটু কথা বলি আপনার সঙ্গে, একটু কথা বলি আপনার সঙ্গে, তাহলে একটু কথা বলতে দেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে তাকে মূলত আটক করা হয়। প্রথম এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে এবং বিদেশগামী যেসব যাত্রী রয়েছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে এতদিনের যে চাপা ক্ষোভ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা যে বিদেশ থেকে তারা যে টাকা পাঠানোর জন্য পরিবারের জন্য চেয়েছিলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পলক সেটি তাদেরকে করতে দেয়নি এবং বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। সে হয়রানির প্রতিবাদে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে অতি দ্রুতই তাকে এখান থেকে নিয়ে যেতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা এখানে জোরদার করেছে। এখানে এয়ারপোর্টের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে ভিআইপি যে টার্মিনালের যে রুমটি রয়েছে ভিআইপিদের বিশ্রামাগার সেখানে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে যাতে করে কোনোভাবে না যেতে পারে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে আমরা দেখেছি যে এয়ারপোর্টে 6 ঘন্টা সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল এবং সবগুলো ফ্লাইট বন্ধ থাকার কারণে যাতে করে কেউ পালিয়ে যেতে না পারে বাংলাদেশ থেকে, যারা বিভিন্ন এমপি মন্ত্রীরা রয়েছে যারা বিভিন্ন অপরাধ করেছে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে। তবে পুরো এয়ারপোর্ট কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা করা হচ্ছে। আর দেশ থেকে যাতে করে কেউ যেন পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। তো লাবণী, এ ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে গেলে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে, তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই দর্শক, কোনো এমপি মন্ত্রী যেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হতে না পারে সেজন্য সেখানে নিরাপত্তা তৎপরতাও বাড়ানো হয়েছে। সফল হয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন। গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। উল্লাস প্রকাশ করছেন সারা দেশের মানুষ। দেশ টেলিভিশনের টকশোতে এসে সমন্বয়করা জানান সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর এবং সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ করবেন তারা। সেই সাথে দেশবাসীকে শান্ত থাকার আহ্বানও জানান সমন্বয়করা। মাজহারুল ইসলামের রিপোর্ট। মানুষের কাছে আহ্বান করেছি প্রত্যেক
প্রত্যেকটা মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। দেশ টেলিভিশনে এসে এভাবেই নিজেদের আন্দোলনের সফলতার কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানান সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসেছে সফলতা। এই বিজয়কে দেশের প্রতিটি মানুষকে উৎসর্গ করেন তারা। এই বিপ্লবের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদেরা। বাংলাদেশের মানুষ এটাকে ওন করছে, বাংলাদেশের মানুষ দেখেছে যে হচ্ছে তাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে। কেউ বারান্দায় থেকেও জীবিত থাকতে পারতেছে না, কেউ ছাদে খেলতে গিয়েও জীবিত না, কেউ নামাজ পড়তে গিয়েও জীবিত না। তখন যখন আমরা সেখান থেকে তিনজন ঐক্যবদ্ধ হয়ে যখন আমরা বারবার মানুষের কাছে আহ্বান করেছি, প্রত্যেকটা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। এ সময় তারা তুলে ধরেন আন্দোলন চলাকালীন ভয়াবহ স্মৃতির কথা। আমাদের সমন্বয়কদেরকে যে যেখানে পেরেছে সেখানে তুলে নিয়ে গেছে। এরপরে গুম করে রাখা হয়েছে কিছুদিন, তারপরে হসপিটালে এসে চিকিৎসাধীন অবস্থায় জিম্মি করে রাখা হয়েছিল। সেখানে আমরা দেখা করতে গিয়েছি, আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। তারপরে দেখেছেন হচ্ছে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ডিবি অফিসে নাটক সাজানো হয়েছে। 16 তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি, আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলার কোনো জায়গা হয় না। একটা গণহত্যা সংগঠিত হয়েছে। জানান আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা এবং রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। আমাদের যারা শহীদ হয়েছে তারা আমাদের আশার বাতিঘর। তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। 24 সালে তারা একজন মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে সাম্প্রদায়িক এবং সহিংসতা মুক্ত বলে আশা প্রকাশ করেন সমন্বয়করা। একই সাথে সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। আমরা কখনোই চাই না যে এই সাম্প্রদায়িক হামলাটি হচ্ছে এইটা আর হোক, আর ধ্বংসযোগ্য চলুক, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ সব ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানুষকে এগিয়ে নিবে। আমার কাছে স্পষ্ট একটা বিষয় হচ্ছে আমরা দল মত নির্বিশেষে সবাই একসাথে থাকবো। বাট 2014, 18, 24 যারা গঠিয়েছে, যারা এদেশের সংবিধানকে লঙ্ঘন করে, এদেশের মানুষকে জিম্মি করে, বারবার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এদেশের মানুষকে হত্যা করেছে, তাদের যেন আর ভবিষ্যতে এদেশে নির্বাচন করার অধিকার না থাকে। গত 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিল তার শেষ হয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।